আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইজি টু গো এডুকেশন। আমরা আজকে দেখব যে ক্লাস 9-এর গণিতের তৃতীয় অধ্যায়, যেটা লগারিদমের ধারণা ও প্রয়োগ। এইটার আমাদের আজকে আমরা শুরু করব। তো আমি আকরাম খান, ঢাকা ইউনিভার্সিটিতে ফাইন্যান্সে অধ্যয়নরত। প্রথমে আমরা আসি যে লগারিদমের ধারণাটা কি। লগারিদম গিয়ে গণিত শাস্ত্রে লগারিদম হলো একটা সূচকের বিপরীত প্রক্রিয়া। মানে কি বুঝলাম আমরা, যে একটা গণিত শাস্ত্র লগারিদমকে বলা হয় সূচকের একটা বিপরীত প্রক্রিয়া। এর অর্থ হলো কোনো সংখ্যার লগারিদম হলো সেই সূচক যেটাকে আসলে নির্ধারিত মানের ভিত্তি বা ঘাত হিসাবে উন্নীত করলে প্রথম উক্ত সংখ্যাটি পাওয়া যায়। মানে এখানে দেখো যে বলতেছে সূচক যেটাকে একটা নির্ধারিত মানের ভিত্তি বা ঘাত হিসাবে উন্নতি করলে প্রথম উক্ত সংখ্যাটি পাওয়া যায়। এভাবে আমরা একটা সংখ্যাকে বারবার যদি গুণ করি, সহজভাবে যদি একটু বলি, যে একটা সংখ্যাকে যদি আমরা বারবার গুণ করি, তাহলে লগারিদম সংখ্যাটা যত গুণ করা হয়েছিল তা গণনা করে, মানে যতবার এটাকে গুণ করা হয়েছিল ওইটাই গণনা করে। তোমরা হয়তো এখানে একটু হয়ে যেতে পারো। এটা আমরা একটা উদাহরণের মধ্যে যদি দেখি, যে উদাহরণগুলো দেখো যে এখানে কি বলতেছে, যে 1000কে আমরা আসলে 3টা 10 দিয়ে লিখতে পারি। 3টা 10কে গুণ করলে আমরা 1000 পাই। কারণ আমরা এখানে কয়বার গুণ করতেছি সংখ্যাটিকে, সংখ্যাটা এখানে গুণ যে আমরা যদি একটু দেখি, যে এখানে দেখো যে 1000 সংখ্যাটিকে এখানে গুণ করা হচ্ছে একবার, দুইবার, তিনবার, যার কারণে আমরা লিখতে পারি 10 এর উপর পাওয়ার 3। তার মানে আমরা 10 এর উপর এই পাওয়ার 3টা লিখতে পারি। তারপরে তোমরা এটা খেয়াল করতে পারো যে এখানে 4500কে 2 দিয়ে গুণ করা হচ্ছে, তাহলে 9000 হয়। 9000কে আমরা লিখতে পারি 9 9 আর এই 1000। তাহলে কি হয়, এই 1000কে আমরা আবার এই 10 কিউব লিখতে পারি, 10 এর উপর পাওয়ার 3। তার মানে যে এইভাবে আমরা কি করতে পারি, যেটা বারবার গুণ হয় ওই সংখ্যাটাকে আমরা ছোট্ট আকারে লিখতে পারি। ওই সংখ্যার উপর আমরা যতবার গুণ হবে তত পাওয়ার দিয়ে আমরা এটা প্রকাশ করতে পারি। তারপর দেখো 9000কে যদি 2 দিয়ে গুণ করা হয় তাহলে কত হবে, 18000। তো 18000কে আমরা 10000-এর সাথে 1.8 গুণ করলে এত পাওয়া যায়। 10000 আসে 4টা 10 গুণ করলে, 10000 আসে 4টা 10 গুণ করলে। তার মানে আমরা এই 10000কে এটা দিয়ে প্রকাশ করতে পারি। তো এটা একটা উদাহরণ যে লগারিদম বা সূচক কি। দেন আমরা যদি দেখি, তোমাদের একটা কাজ দেওয়া ছিল, যে কাজটা ছিল যে ব্যাকটেরিয়ার সংখ্যা প্রতি ঘন্টায় দ্বিগুণ হয়ে যায়। তো 1 ঘন্টায় এমনিতে ব্যাকটেরিয়ার সংখ্যাটা ছিল 4500। এখানে ব্যাকটেরিয়ার সংখ্যা ছিল 4500। তো ব্যাকটেরিয়াটা প্রতি ঘন্টায় দ্বিগুণ হয়, তাহলে প্রথম ঘন্টায় দ্বিগুণ হয়ে এটা হয়ে যাবে, এর সাথে গুণ করে হয়ে যাবে 9000। তো 9000কে আমরা আসলে এই যে 2 এর মধ্যে প্রকাশ করি, যেখানে 2কে একবার গুণ করা হচ্ছে। তারপরে যদি আমরা দেখি যে দ্বিতীয় ঘন্টায় কি হয়েছে, দ্বিতীয় ঘন্টা দেখো 9000কে 2 দিয়ে গুণ করা হচ্ছে, মানে যেটা প্রথম ঘন্টা হয়েছিল এটা দ্বিগুণ হয়ে যাবে, তার মানে 9000 দ্বিগুণ হয়ে যাবে, তার মানে হয়ে যাবে কত, 18000। তো এটাকে আমরা দেখো 4500কে গুণ দিয়ে লিখতে পারি 2 এর উপর পাওয়ার 2, কারণ 2টা এখানে 2বার ব্যবহৃত হচ্ছে। তারপর তৃতীয় ঘন্টায় আগে ছিল 18000। আমরা যদি একটু মুছে দিই, আগে ছিল 18000 আর এখানে 18000। এটা আবার দ্বিগুণ হয়ে যাবে, কারণ প্রতি ঘন্টা এটা যত ব্যাকটেরিয়া হয় এটা দ্বিগুণ হয়ে যায়। তারপরে এখানে হবে আমাদের 36,000। 36,000কে আমরা এইভাবে প্রকাশ করতে পারি সূচকের মাধ্যমে। তারপর চতুর্থ ঘন্টা দেখো, চতুর্থ ঘন্টায় বলতেছে যে ওই যে আগে ছিল 36,000, এটাকে আমরা এখন গুণ দিব, 2 দিয়ে গুণ দিয়ে দিলে আমরা পাবো 72,000। আমরা পাচ্ছি 72,000। তো এটাকে যদি আমরা এখন সূচকের মাধ্যমে প্রকাশ করি তাহলে আসবে এই 4500। 4500কে আমরা কনস্ট্যান্ট রাখতেছি, আর 2টাকে আমরা এখানে বারবার পাওয়ার দিচ্ছি, কারণ দুইটা এখানে কি গুণ হচ্ছে। তোমরা এটা গুণ করলে দেখবা এই 72,000-ই আসবে। তারপর যদি আমরা যাই পঞ্চম ঘন্টায়, দেখো যে আগের যে 72,000 ছিল এটার সাথে 72,000কে আবার দ্বিগুণ হয়ে যাবে, কারণ প্রতি ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা দ্বিগুণ হয়ে যায়, তার মানে 1,44,000 হয়ে যাবে। তো এটাকে আমরা সূচকের মধ্যে প্রকাশ করি, তাহলে হবে জিনিসটা এরকম, 4500 × 2 এর পাওয়ার 5।
তারপর ষষ্ঠ ঘন্টায় সেমভাবে এইভাবে 2 দিয়ে গুণ হবে, তারপর আমাদের আসবে 2,88,000। এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। এভাবে সপ্তম, অষ্টম এভাবে দ্বিগুণ হইতে থাকবে, তারপর দশম এবার দ্বিগুণ হয়ে এই যে এখানে একটা সংখ্যা আসবে, এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারবো। তো নেক্সটে যদি আমরা দেখি, নেক্সট হচ্ছে তোমাদের বলতেছে যে এনতম ঘন্টা ব্যক্তির সংখ্যা যদি 4,500 গুণ 2n হয়, মানে n এর পাওয়ার তো আমরা দেখলাম 2 এর উপর 1 হইলো, 2 হইলো, 3 হইলো, এভাবে যদি কমে যায় তাহলে কি হবে? 2 হইলো, 3 হলো, এভাবে কিন্তু অনেক কিছু হয়ে গেল। তো এখন যদি আমরা কমিয়ে ফেলতে চাই তাহলে কি হবে? মানে এখানে যদি আমরা একটা নির্দিষ্ট ভেরিয়েবল দিয়ে দিই তাহলে হচ্ছে এখানে এনতম ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা দাঁড়াবে এত 14,74,000, 14,74,56,000 যদি হয় তাহলে আমরা আসলে এই সমীকরণটা দিয়ে লিখতে পারি। তো এই সমীকরণটা আসলে সূচক সমীকরণ বলে। তো এটার উপরে দুইটা শর্ত আছে, দুইটা শর্ত হচ্ছে এরকম। এখানে n এর মান কীভাবে আমরা বের করব, যে এখানে আমরা বের করতে পারি যে তো তোমরা এখানে দেখো যে এক্ষেত্রে আমরা লগারিদম ব্যবহার করতে পারি। লগারিদম ব্যবহার করে সূচকটা সমীকরণ আকারে লেখা যাবে। তো আমরা হচ্ছে এইখানে দেখো যে দুইটা শর্ত আছে, শর্ত অনুযায়ী হচ্ছে এখানে বলতেছে n হলো a এবং b এর ভিত্তিক লগ। n হলো কি a এর এবং b ভিত্তিক লগ, যেখানে এখানে দুইটা শর্ত আছে দেখো যে কীভাবে আমরা সূচকের প্রকাশ করবো। এটা হচ্ছে এই জিনিসটা, সূচকের উপর প্রকাশ করতে গেলে আমাদের যেটা করতে হয়, এই বির মানটা কিন্তু কী হতে হবে, 0 বড় হইতে হবে এবং 1 এর ছোট হওয়া যাবে না, বা 1 এর সমান হইতে পারে। তার মানে এক কথা হচ্ছে 1 এর বড় হবে। তো এখানে দেখো যেটা বলা হচ্ছে যে এখানে বি কে লগের ভিত্তি বা বেস বলা হয়। হ্যাঁ, আমরা যদি এই জিনিসটাকে এভাবে লিখি তাহলে এখানে যে ছোট্ট বিটা আছে এটা হচ্ছে বেস, আর লগ হলো হচ্ছে লগারিদম শব্দটির সংক্ষিপ্ত রূপ। লগ কি? লগটা হচ্ছে লগারিদম শব্দের সংক্ষিপ্ত রূপ। তোমাদের মনে অবশ্যই প্রশ্ন থাকবে যে লগের ধারণাটা কে দিয়েছে। লগের ধারণাটা দিয়েছিল হচ্ছে এই যে দেখো এখানে লাগোস থেকে লগারিদম শব্দটা কীভাবে আসছে, লাগোস থেকে অ্যারিথমোস, দুইটা গ্রিক শব্দ থেকে লগারিদম শব্দটার উৎপত্তি। এই লগোস শব্দটার অর্থ হচ্ছে অনুপাত, আর অ্যারিথমোস শব্দটার অর্থ হচ্ছে সংখ্যা। তাহলে লগারিদমের সংখ্যা হচ্ছে যে সংখ্যার অনুপাত। এটা তোমরা ইনফরমেশন আকারে পড়ে নিতে পারো, কারণ এটা তোমাদের দরকার হইতে পারে। তারপর হচ্ছে তো এই লগারিদমটা আবিষ্কার করে বা ধারণাটা প্রথম প্রকাশ করে হচ্ছে স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার। তার একটি বই লগারিদম শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন। ইতিমধ্যে তো তোমরা হয়তো ইতিমধ্যে জেনে ফেলছো লগারিদমে কি। এখন আমরা লগারিদমের ব্যবহারগুলো দেখব। এখানে একটু দেখো, এখানে আমরা যেটা করলাম যে ওই জিনিসটা বোঝানোর জন্য, যেমন আমরা যদি 2 এর পর 3 লিখি তাহলে 8 হয়। 2 এর পর 3 লিখে যদি 8 হয় তাহলে আমাদের এখানে 3 হলো গিয়ে 8 এর 2 ভিত্তিক লগ। এখানে আমাদের 3টা হচ্ছে 8 এর 2 ভিত্তিক লগ। তার মানে এখানে ভিত্তি হচ্ছে 2, আর 3 হলো গিয়ে আমার 8 এর ভিত্তিক লগ। তার মানে এটা এভাবে লেখা যায়, এটা আমরা এইভাবে লিখতে পারি। আমি বড় করে লিখে দিছি যে 3 ইকুয়াল আমরা কি লিখতে পারি, লগ 2 হচ্ছে আমাদের ভিত্তি, এই 2 হচ্ছে আমাদের ভিত্তি, আর হচ্ছে লগ 8। তার মানে দেখো এটা করার সময় কি হয়ে যাবে, এই 2টা চলে আসবে এইদিকে, তারপর এটার উপর হবে 3 ইকুয়াল 8 হয়ে যাবে। তো এইটা এখানে আলাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো তোমাদের বইয়ে কয়েকটা কাজ দেওয়া ছিল এরকম, যে তোমাদের বইতে হচ্ছে কাজটা যে এগুলোর সূচকের সমতা দেওয়া আছে কয়েকটা, এখানে এগুলোকে লগের ভাষায় প্রকাশ করতে হবে, আবার লগের মাধ্যমে গাণিতিক প্রকাশ করতে হবে। তো তোমাদের এখানে যেটা দেখতে হবে যে সূচক 2 এর 9 হলো 3 ভিত্তিক লগ। এখানে দেখো যেটা বোঝাচ্ছে 3 স্কোয়ার ইকুয়াল 9। তার মানে এখানে সূচক মনে রাখতে হবে, এখানে পাওয়ার সময় সূচক হবে। তাহলে 2 সূচক হলো কি 9 এর 3 ভিত্তিক লগ, 9 এর 3 ভিত্তিক লগ। তার মানে এখানে 2 ইকুয়াল দেখো লগ 3 9 হবে। তো
তোমরা একটা দেখলে হয়তো বুঝতে পারবা এটা বারবার, সবগুলো সেম টাইপের। তারপরে যে এটা হচ্ছে কি 3 হলো এখানে 8-এর 2 ভিত্তিক লগ, তারপর এখানে হাফ হলো √7-এর 7 ভিত্তিক লগ। মানে ভিত্তিটা সবসময় প্রথমে থাকে, ভিত্তিটা কি থাকে প্রথমে থাকবে। যেখানে প্রথমে 3 আছে, তারপর এখানে 2 আছে, এখানে 7, এখানে 2, এগুলো হচ্ছে ভিত্তি। আর 2-র উপর যে পাওয়ারটা থাকবে এগুলো হচ্ছে লগ, বা এগুলো হচ্ছে সূচক। তো এখানে -2 আছে, এখানে 3 আছে, তো এগুলোকে আমরা এখানে প্রকাশ করে দেখো। এখানে আমরা সূচক -6 হচ্ছে 1/16-এর 2 ভিত্তিক লগ, যেটাকে আমরা এইটা দিয়ে প্রকাশ করতে পারি। তো তোমরা 1-2টা দেখলেই কিন্তু এখানে প্রথমে 2-3টা আমি দেখাই দিলাম, তোমরা বাকিগুলো পারবা অবশ্যই। তারপর হচ্ছে আমরা যদি যাই নেক্সটে, তোমাদের আরেকটা কাজ দেওয়া ছিল যে এসব সূচকের সম্পর্কের সাথে লগের সম্পর্ক করার জন্য, যে 2^4 16 হলে আমরা বলছিলাম প্রথম যে সংখ্যাটা এটা বৃদ্ধি হয়ে যাবে। এই যে 2টা নিচে চলে গেছে, তাহলে 4 ইকুয়াল হচ্ছে লগ ভিত্তি 2 16। তারপর হচ্ছে 3^4 হলে হয় 81, যেটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে যে এটা হচ্ছে লগ 3-এর 81। কারণ লগ 4 ইকুয়াল কি বলতে পারি, লগ 3 81। তারপর হচ্ছে আমাদের যেটা বোঝাচ্ছে যে 2-এর উপর যদি পাওয়ার 7 হয় তাহলে হয় 128, যেটা আসলে 7-এর লগ 2 দিয়ে 28 হয়। মানে এক কথা হচ্ছে তোমাদের যেটা বলতেছি যে এখানে প্রথমে 2 আছে, এটা হয়ে যাবে ভিত্তি, আর পাওয়ার যে 7-টা থাকবে এটা হয়ে যাবে 7 হয়ে যাবে সূচক, আর 28 হচ্ছে আমার লগটা। তাহলে আমরা যদি এইটা দেখি, এটা দেখো যে এখানে কি বলতেছে। তো এখানে প্রথমে আছে 5, তার মানে 5টা হয়ে যাবে লগ 5, মানে ভিত্তি হয়ে যাবে। আর হাফটা হয়ে যাবে, প্রথমে হাফটা হচ্ছে সূচক, যেটা লগ √5-এর হচ্ছে এটা লগ হয়ে যাবে। তো এইভাবে তোমরা এগুলো করতে পারো বাকিগুলো। তারপরে আমরা যদি দেখি এখন লগের সম্পর্ক থেকে আবার সূচকের সম্পর্ক যাবো। যেমন লগে যদি এটা বলা থাকে তাহলে আগের মতোই 2টা ভিত্তিটা আমরা প্রথমে লিখব, তারপর আমরা ফার্স্টে যে সূচকটা আছে এটা লিখব, উপরে সূচক হচ্ছে 3, তারপর ইকুয়াল হচ্ছে 8। তারপর যদি আমরা এইটা দেখি, এখানে দেখো বলা আছে যে 3টা এখানে প্রথমে লগ 3, এই সূচকের যে ভিত্তিটা এখানে 3টা চলে আসবে প্রথমে, তারপরে এই 3টা যাবে এইখানে, তো ইকুয়াল হবে 27। তো এইভাবে হচ্ছে আমরা এটা দেখতে পারি যে এখানে এই ভিত্তি হচ্ছে 2, তাহলে 2 যাবে প্রথমে, হাফ হচ্ছে, হাফটা উপরে চলে যাবে, আর ইকুয়াল হচ্ছে √2। তো এইভাবে তোমরা এগুলো ট্রাই করতে পারো। আমরা যদি নেক্সটে দেখি, নেক্সটে হচ্ছে আছে লগের ভিত্তির সীমাবদ্ধতা। লগের ভিত্তির কিছু সীমাবদ্ধতা আছে, লাইক লগের ভিত্তির কিছু সীমাবদ্ধতা হচ্ছে এই যে 2টা শর্ত দেওয়া ছিল, আমরা আগে এই 2টা দেখে আসছিলাম। এখন একটু বিস্তারিত দেখব যে বির মানটা, যে ভিত্তি বলতেছে বেসটা আসলে কি হবে, বেসটা আসলে 0 থেকে বড় হইতে হবে। আবার 1-এর সমান হওয়া যাবে না, 1-এর সমান হইতে পারবে না। তার মানে আমরা বলতে পারি 1-এর উপরের সংখ্যাগুলো হইতে হবে, 1-এর বেশি যে সংখ্যাগুলো আছে ওইগুলো হইতে হবে। তারপরে যদি আমরা দেখি এই শর্তগুলো যে বলছে এগুলো আসলে প্রমাণ করে দিতেছে। এখানে প্রথম শর্তটা দিয়েছিল এইটা যে বি 0-র বড় হইতে হবে। তার মানে আমরা যদি ছোট ধরি, ধরো -3 ধরা হলো, -3-এর উপর হাফ দিলে কি হবে, √, যেটা একটা অবাস্তব সংখ্যা। তাহলে এই সম্পর্ক থেকে আমরা লিখতে পারি কি, যে এখানে দিতে হবে যে প্রথম যে সংখ্যাটা থাকে এটা বৃদ্ধি হয়, তাহলে এই যে -3 এখানে বৃদ্ধি হয়ে গেছে, আর হাফটা চলে আসছে এদিকে। তো আসলে বাস্তবে কিন্তু এই -3 হওয়ার কারণে এই √-3 কিন্তু একটা অবাস্তব মান, যার কারণে এখানে কি মানে এই লগের ভিত্তিটা ঋণাত্মক কখনো গ্রহণযোগ্য নয়, কারণ ভিত্তি কখনো ঋণাত্মক হইতে পারে না। তো এই জন্য লগের ভিত্তি ঋণাত্মক সংখ্যা হতে পারবে না। ভিত্তি হইলে হচ্ছে কি কোনো মান দিবে না আর কি, যেটা আসলে অবাস্তব সংখ্যা মান, বা যে সংখ্যাটা আসবে এটা অবাস্তব হবে।
তো আমরা হচ্ছে এখানে এই জন্য লগের ভিত্তিটাকে ঋণাত্মক সংখ্যা যাতে না হয় এটা দেখতে হবে। তার মানে জিরোর যদি ছোট হয়, হ্যাঁ জিরোর যদি ছোট হয় তাহলে কি হয়ে যাবে, ঋণাত্মক হয়ে যাবে। জিরো ছোট তো হচ্ছে মাইনাস থেকে শুরু হবে, -1 2 3 এভাবে শুরু হবে। তারপর দেখো জিরো সমান হলে আবার কি হবে, আমরা তো বললাম জিরোর ছোট হইতে পারবে না এবং জিরোর সমানও হইতে পারবে না। তার মানে জিরো যদি দেওয়া হয়, জিরো স্কোয়ারে কী হবে, জিরো। তারপরে এটাকে আমরা লিখতে পারি 0 2 = log 0 0, যেটা আসলে সত্য নয়। এই জিনিসগুলো কিন্তু সত্য নয় যে log 003 হবে, এটা কখনোই হবে না, কারণ এগুলো হচ্ছে অযৌক্তিক। তো এই জন্য জিরোটাও হইতে পারবে না এখানে আমাদের বির মান। তারপর যদি আমরা দেখি যে এখানে শর্ত 3 যেটা, একের সমানও কেন হইতে পারবে না, এই যে এখানে দেখো এখানে বি এর মানটা একের সমান করে দেওয়া হচ্ছে। যে আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যা n এর জন্য কি হবে, 1 পাওয়ার n এ হবে = 1, কারণ 1 এর উপর যতই পাওয়ার থাকুক ওই সংখ্যাটা 1ই হবে। তো সুতরাং হচ্ছে কি আমরা এই কথা লিখতে পারি যে n = কি হবে, যেটা এখানে 1 প্রথমে আছে তাহলে 1টা ধরে ভিত্তি হিসাবে nটা সামনে চলে আসবে আর 1টা ওই দিকে চলে যাবে। তো যদি আমরা কি ওই যে লগ আকারে প্রকাশ করি বা সূচক আকারে, তো এখন কি হচ্ছে n এর মান যদি 4 দেওয়া হয় তাহলে 4 = কি লিখতে হবে, 4 = দেখো 1/4 = 0, যেটা অযৌক্তিক। মানে 4 দিলে কি হবে, 4টা দিলেও আমার এই সেম জিনিসটাই আসবে যদি n এর মান এখানে 4 দেওয়া হয়, কারণ n এর মান তো যে কোনো কিছু বস্তু, এখন 4 দিলে তো এটা হচ্ছে না, 1 এর উপর 1 দিলে কখনো 4 আসার কথা না, এটা 0। তো এই জন্য এটা যৌক্তিক না, এই জন্য আমরা বলতে পারি 1ও হতে পারে না, লগের ভিত্তি 1ও হইতে পারে না। 1 কত হচ্ছে, যেটা বুঝলাম লগের ভিত্তি হচ্ছে 1-এর বড় হইতে হবে। তো নেক্সট যদি আমরা দেখি, তো আমরা এই তিনটা সিদ্ধান্ত থেকে আমরা কি উপনীত হইলাম, উপরে যে তিনটে শর্ত আমরা প্রমাণটা পড়লাম এটা থেকে আমরা উপনীত হইলাম যে লগের ভিত্তি ঋণাত্মক হতে পারবে না, তারপর হচ্ছে লগের ভিত্তি 0 হতে পারে না, তারপর হচ্ছে লগের ভিত্তি 1ও হইতে পারবে না। ঠিক আছে, ঋণাত্মক হইলে লগের মানটা শূন্যের বড় হয়ে যাবে, শূন্যের ছোট হয়ে যাবে, কিন্তু শূন্যর বড় সংখ্যা নিতে হবে এবং শূন্যও নেওয়া যাবে না। তারপর হচ্ছে এটা 1-এর সমানও করা যাবে না। তার মানে হচ্ছে এটা আমাদের কি করতে হবে, 1-এর, তাহলে আমরা এইটাই বলতে পারি যে লগের ভিত্তিটা হবে 1 বাদে সকল ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা মানে 1 থেকে, কিন্তু একটা বাদে ভিত্তি হিসাবে আমরা 1 বাদে সকল ধনাত্মক সংখ্যা ধরতে পারবো, এটা মনে রাখবে তোমরা। মানে সার কথা হচ্ছে, তখন যে আলোচনা করলাম এটার সার কথা হচ্ছে যে লগের ভিত্তি 1 বাদে সকল ধনাত্মক সংখ্যা নেওয়া যাবে। নেক্সটে যদি আমরা দেখি যে লগের আর্গুমেন্ট ও এর সীমাবদ্ধতা। এখন লগের কিছু আর্গুমেন্ট আছে এবং এর সীমাবদ্ধতা আছে। যেমন লগের আর্গুমেন্টটা কি, আগে আমরা ওই যে আমরা পড়ছি যে এই জিনিসটা তো আমরা প্রকাশ করি, এখানে দেখো এখানে বিটা তো আমরা ভিত্তি বলি, বিটাকে বেস বা ভিত্তি বলা হয়। কিন্তু আর্গুমেন্ট কাকে বলে, আর্গুমেন্টটা হচ্ছে এখানে এনকে, যে এখানে যে এনটা আছে এই এনটাকে হচ্ছে এখানে আমরা আর্গুমেন্ট বলতেছি, এই এনকে হচ্ছে আমরা আর্গুমেন্ট বলতেছি এখানে। তো ভিত্তি কি এবং আর্গুমেন্ট কি এটা আসলে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে এখানে যে সংখ্যাটা আসবে এনের যে এন, তো মানে যে কোনো এখানে যে কোনো সংখ্যা নিতে পারবে, এন মানে হচ্ছে এটা একটা সাধারণভাবে প্রকাশ করা আর কি। তো এখন যদি বি 0 থেকে বড় হয় এবং 1-এর সমান না হয় তাহলে কি হবে, এন এর মান সকলের জন্য কি বি এন সর্বদা ধনাত্মক হয়। তো আমরা এটার এই সমীকরণ আকারে প্রকাশ করতে পারি। তখন n = log, তখন n = কি হবে, এই log বি ভিত্তি ওয়াই লেখা যাবে, এই কারণে লগের আর্গুমেন্ট সবসময় ধনাত্মক হবে। এখন এটারও কিছু কি আছে, এই যে সীমাবদ্ধতা, এটাও কি হইতে পারে না, এটাও শুধু ধনাত্মক সংখ্যা নিতে পারে, ঋণাত্মক এবং 0 বা 1-এর সমান সংখ্যাগুলো নিতে পারে না। তো এই জন্য এটা ধনাত্মক সংখ্যা হবে এর আর্গুমেন্টও। নেক্সট যদি আমরা দেখি, লগারিদম হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে লগারিদমের প্রকারভেদ হচ্ছে কত, 2 প্রকার। আমরা দেখতেছি 2 প্রকার, একটা হচ্ছে স্বাভাবিক, একটা হচ্ছে সাধারণ। স্বাভাবিকটা আর সাধারণটা আমরা বিস্তারিত আলোচনা করবো, কিন্তু আমরা ব্যবহার করি হচ্ছে সাধারণটা, আমরা স্বাভাবিকটা ব্যবহার করি না, আমরা সাধারণটা ব্যবহার করি। তো এখানে দেখো স্বাভাবিক লগারিদম কি বলতেছে, স্বাভাবিকটা হচ্ছে যদি লগের ভিত্তি ই হয় তখন এটাকে স্বাভাবিক লগারিদম বলে। ভিত্তি যখন কি হবে, যখন ই হবে।
তাহলে তখন এটাকে এভাবে প্রকাশ করা হয় যে log e x ইকুয়াল হচ্ছে ln x, এটা দিয়ে প্রকাশ করা হয়। এটা হচ্ছে জন নেপিয়ার কে ভিত্তি ধরে প্রথমে এই লগারিদম প্রকাশ করে, কে? জন নেপিয়ার। এটা তোমরা তথ্য আকারে মনে রাখতে পারো যে জন নেপিয়ার হচ্ছে এই ভিত্তিক একটা প্রথম লগারিদমটা প্রকাশ করেছিল। এই জন্য এই লগারিদমকে নেপিয়ারিয়ান লগারিদম বা ভিত্তিক লগারিদম বলেও অভিহিত করা হয়। তো এখানে আমরা যেটা দেখলাম, তাহলে হচ্ছে একটা কি জানো, হচ্ছে একটা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কোনগুলো? যেগুলো আসলে কি হয় না, ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। তো হচ্ছে একটা কি অমূলদ সংখ্যা। তাহলে এটা হচ্ছে, তো এটা আমরা সাধারণত ব্যবহার করি না, আমরা ব্যবহার করি হচ্ছে সাধারণ লগারিদম। তো সাধারণ লগারিদমটা দেখি। সাধারণ লগারিদম বলতেছে ইংল্যান্ডের আরেকজন গণিতবিদ হেনরি ব্রিক্স, ইংরেজি নামটা দেওয়া আছে, এই লগারিদম বিষয়ে অধিকতর গবেষণা করে একটা 10 ভিত্তিক লগ আবিষ্কার করে। কত ভিত্তিক? 10 ভিত্তিক। আগেরটা ছিল কিন্তু ভিত্তিক, এখন হচ্ছে 10 ভিত্তিক একটা লগ বা টেবিল বা লগ সারণী তৈরি করে। এই তার প্রকাশিত এই লগারিদম হচ্ছে ব্রিক্সিয়ান লগারিদম বা 10 ভিত্তিক লগারিদম বলে সমধিক পরিচিত। এটাকে ব্রিক্সিয়ানটা আমরা জানি না, আমরা ব্রিক্সিয়ানটা বেশি নয়, কিন্তু এটাকে ব্রিক্সিয়ান বা 10 ভিত্তিক লগারিদম বলা হয়। 10 ভিত্তিক লগারিদমকে সাধারণ লগারিদম বলা হয়, এটাই বলতেছে। তার মানে এই 10 ভিত্তিক লগারিদম হচ্ছে আমরা এই যে এটাকে প্রকাশ করা হয়। এখানে এক্সটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট, আর 10টা হচ্ছে বৃত্তি। তো এই জন্য আমরা কি করতে পারি, এখানে দুইটা কথা, এটা হচ্ছে আমাদের স্বাভাবিক লগারিদম, এটা হচ্ছে আমাদের সাধারণ লগারিদম। আমরা সাধারণটাই প্রকাশ, আমরা বাস্তব জীবনে এটা বেশি গ্রহণযোগ্য বা এটা বেশি সমধিক পরিচিত এটা। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা যদি দেখি সূচকের সূত্রসমূহ। সূচকের সূত্রগুলো তোমরা দেখতে পারো যে এখানে প্রথম সূত্রটা দেওয়া আছে যে এক্সের পর এম হলে, এটা হচ্ছে এক্সের পর এন হলে এই দুইটার সংখ্যা যদি গুণ আকারে হয় তাহলে তারা যোগ হয়, তাদের পাওয়ারগুলো কি হয়? যোগ হবে। আর যদি ভাগ অবস্থায় থাকে তখন তারা মাইনাস হবে। তবে একটা শর্ত আছে, এক্সটা কি হইতে পারবে না? 0-র সমান হইতে পারবে না, 0-র বড় হইতে হবে। যদি তার মানে প্রথম দুইটা যেটা দেখলাম যে এক্সটা কি হইতে হবে? গুণ হইলে, যদি গুণ হয় তাহলে যোগ হবে, আর যদি ভাগ আকারে হয় তাহলে তারা মাইনাস হবে। তারপর 3 নম্বরে দেখো, তারা যদি দুইটার সঙ্গে যদি গুণ আকারে থাকে এবং তাদের পাওয়ার থাকে n, তখন তারা এইভাবে গুণ করতে পারবে আলাদা করে, যে এক্স পাওয়ার n, ওয়াই পাওয়ার n। তাহলে সূত্র 4 যেটা বলতেছে, যদি এখন গুণ আকারে না থাকে, ভাগ আকারে থাকার পর উপরে একটা পাওয়ার থাকে, তখন তারা এইভাবে লেখা যাবে তাদেরকে। তখন একটা শর্ত আছে যে ওয়াই এর মানটা 0-র বড় হইতে হবে। তারপর যদি তোমরা দেখো যে x7 এটা যদি থাকে, মানে অলরেডি আমার উপর পাওয়ার আছে, পাওয়ারের উপরও পাওয়ার, তখন আমরা এই পাওয়ার দুইটা গুণ হয়ে যাবে। তার মানে এক্সের উপর যদি 2 থাকে, আমি আবার দেখাচ্ছি যে এক্সের উপর যদি পাওয়ার 2 থাকে, এইটার উপরও আবার পাওয়ার 3, তখন আমরা এটাই কল লিখতে পারি এক্স পাওয়ার 6, গুণ হয়ে যাবে 3 দুগুণে 6। তার মানে হচ্ছে, তারপর হচ্ছে এক্সের পর যদি 0 হয় তাহলে ইকুয়াল 1 হবে, কিন্তু শর্ত হচ্ছে এক্সের মানটা কী হতে হবে? 0-র বড় হতে হবে। তার মানে আমরা যদি দেখি যে 9-এর উপর 0 আছে, তার মানে এটা ইকুয়াল 1 লেখা যাবে। তারপর যদি আমরা দেখি যে 7 বলতেছে, এটাও গুরুত্বপূর্ণ। এটা তোমরা সবসময় মনে রাখতে হবে যে এক্সের পাওয়ার যদি মাইনাস হয়, মাইনাস কোনো কিছু পাওয়ার দিয়ে হয়, তাহলে এখানে 1 এই ভগ্নাংশ আকারে প্রকাশ করতে হয়। তারপরে এটাকে এইভাবে লেখা যায়। তো এইভাবে হচ্ছে আমাদের 8টা সূত্র, তোমরা এখানে দেখে নিতে পারো। এখন আমরা দেখব আরও কিছু সূত্র আছে, লগ বিষয়ক কয়েকটি সূত্র আছে, এগুলো আমরা একটু দেখি। লগ বিষয়ক যে সূত্রগুলো আছে এগুলো হচ্ছে, প্রথমে বলতেছে এইটা লগের পর বি হইলে, মানে এটার যদি আর্গুমেন্ট 1 হয় তাহলে এটা ইকুয়াল 0 হবে, এবং ভিত্তি যদি মিলে যায়, ভিত্তি এবং আর্গুমেন্ট যদি সমান মিলে যায় তাহলে এটা ইকুয়াল 1 হবে। তার মানে এরকম আর কি জিনিসটা, যে আমরা যদি লগ 2 হয় তাহলে ইকুয়াল হবে 1, 2 হলে ইকুয়াল কত হবে? 1 হয়ে যাবে। এটা ইকুয়াল হয়ে যাবে 1। ওকে, আমি মুছে দিচ্ছি। তারপরে দেখো
3 নম্বর যেটা বলতেছে, এভাবে যে গুণ আকারে থাকে আমরা এভাবে যোগ করে লিখতে পারবো আগেরটার মতোই। তারপর এভাবে ভাগ আকারে থাকলে আমরা বিয়োগ আকারে লিখতে পারবো। তারপরে এখানে একটা সুন্দর জিনিস বলছে, এখানে দেখো এই জিনিসটার ক্ষেত্রে এক্স যদি পাওয়ার আকারে থাকে তাহলে এক্সটাকে সামনে আনা যাবে। এখানে এইটাই যে এক্স কোনো কিছু পাওয়ার আকারে থাকলে সে সামনে আসার অধিকার রাখে। 6 নম্বর বলছে এভাবে গুণ আকারে থাকলে তার থেকে আমি কমন নিয়ে কী করতে পারি, সি করতে পারি। লগ যদি পাওয়ার উল্টা এক্সচেঞ্জ হয় তাহলে আমরা এখানে এ এবং এখানে সি করতে পারি, দুইটা বি বাদ দিতে পারি। তারপরে এটা করা যায়, বি যদি লগ আবার বি দিয়ে এ হয় তাহলে এটা কল শুধু এ হবে, বি বি এখানে চলে যাবে। এটার ক্ষেত্রে হচ্ছে দেখো যে এক্স লগ যদি বিটি বি হয় এবং ওয়াই হয় তাহলে ওয়াই লগ বি ইকুয়াল এক্স লেখা যাবে, মানে উল্টা পাল্টা করা যাবে, ওয়াইটাকে এদিকে আনা যাবে আর এক্সটাকে ওই দিকে নেওয়া যাবে। তারপরে এটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি যদি আমরা বৃত্তিটাকে এক্সচেঞ্জ করি, বি বৃত্তি হয়ে যাবে, এখানে কিন্তু এ বৃত্তি, কিন্তু আমরা যখন বি বৃত্তি দিয়ে এ লিখবো তখন আমরা 1/, দিয়ে এখানে প্রকাশ করতে পারি। তারপর লাস্ট ওয়ান হচ্ছে 10 নম্বর যেটা, যে এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি যে এখানে দুইটার ক্ষেত্রে বৃত্তি বি ধরে আমরা এক্সকে একবার উপর লিখতে পারি, ওয়াই একে আবার নিচে এইভাবে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি। তো এটা গেল হচ্ছে লগ বিষয়ক একটা সূত্র। তারপর আমরা যদি দেখি এই যে কিছু বৈশিষ্ট্য যদি আমরা দেখি, প্রথমে হচ্ছে সূচকের কতিপয় বৈশিষ্ট্য। আমরা সূচকের সূত্র দেখলাম এবং লগের সূত্র দেখলাম। যে সূচকের কয়েকটা বৈশিষ্ট্য আমরা তো পড়লাম যে এটা কি হইতে পারে না, শূন্যের ছোট হইতে পারে না এবং একের সমান হইতে পারে না। তার মানে বি এক্স ইকুয়াল ওয়াই এক্স, তার মানে আমরা এটা এক্স ওয়াই সমান লিখতে পারি। তারপর হচ্ছে এটা, তারপরে দেখো এখানে বলতেছে এ হচ্ছে শূন্যের বড় হবে, বি ও শূন্যের বড় হবে এবং এক্স হচ্ছে 0 হবে না। এই বৈশিষ্ট্যগুলো তোমরা বইয়ে পাবা, পড়ে নিতে পারো। তারপরে বি হচ্ছে 0 বড় হবে, বি কী হইতে পারবে না, বৃত্তিটা কী হইতে পারবে না, 1-এর সমান হইতে পারবে না। যেমন বি এক্স ইকুয়াল 1 হইলে এটা এক্স ইকুয়াল কত হবে, 0 হবে। তারপরে আমরা যদি দেখি যে এই জিনিসটা, এটাও সেম টাইপেরই, ওইটার মতোই বলছে যে বি ইকুয়াল যদি এখন বা এক্স ইকুয়াল কী হতে পারে, 0 হইতে পারবে না, তখন বি ইকুয়াল 1 হবে। তোমরা এই বৈশিষ্ট্যগুলো বইয়ের মধ্যে দেখে নিতে পারো। তারপরে এখানেও কিছু দেওয়া আছে লগের, যে লগের হচ্ছে কি 1-এর বড় হইতে হবে, এক্সের মানটাও বা আর্গুমেন্টও কী হইতে হবে, 1-এর বড় হইতে হবে, তাহলেই রেজাল্ট আসবে। তো এইভাবে আমাদের 3টা বৈশিষ্ট্য দেওয়া আছে, এগুলো তোমরা পড়ে নিতে পারো। এগুলো তোমাদের এমসিকিউতে কাজে লাগবে, যদি তোমাদের এমসিকিউ তো নাই, তোমাদের তো অভিজ্ঞতা ভিত্তিক। তারপরে আমরা এবার উদাহরণগুলো দেখব, তোমাদের যে উদাহরণগুলো দেওয়া আছে। উদাহরণ 1 বলতেছে লগ 125-এর কী হবে, 5 ভিত্তিক লগ এর মান বের করার জন্য 125-এর কারণে আমরা দেখো এখানে বৃত্তি হবে, তাহলে আমরা এখানে 25কে প্রথমে দেখো ভাঙা হলো, 25 হচ্ছে, আমরা যদি 5কে 3 বার গুণ করি তাহলে 125 হয়। তো তোমরা এখানে কি করতে পারো, তাহলে এখানে দেখো 5-এর ওপর কিউব দেওয়া আছে, তার মানে হচ্ছে এটা আমাদের 125কে রিপ্রেজেন্ট করতেছে। তারপর দেখো এখানে একটা সূত্র ছিল, এইটা এখানে দিয়ে দিছে যে এরকম থাকলে এক্সটাকে সামনে আনা যায়। তাহলে এখানেও দেখো যে এক্স হিসেবে এখানে 3 আছে, 3টা তাহলে সামনে চলে আসবে, মানে 3টা এখানে সামনে চলে আসলো। তার মানে এখানে 5 ভিত্তিক লগ, তারপর হচ্ছে আর্গুমেন্ট হবে 5, কারণ এই সূত্র অনুযায়ী। তারপর এখানে আরেকটা সূত্র পড়ে দেখো, এটা যে বলছিলাম লগের পরের ভিত্তি যদি মিলে যায় তাহলে ইকুয়াল 1 লিখা যায়। দেখো এখানে 5 আবার 5, তার মানে এখানে 1 লিখা যাবে, তার মানে 3 × 1 ইকুয়াল হচ্ছে 3। এটা হচ্ছে আমাদের উদাহরণ 1। উদাহরণ 2টা দেখো, লগ ভিত্তি হচ্ছে সি, এটাকে বের করতে হবে আমাদের 2√40 এবং ডিভাইডেড বাই √160। তো লগ সি লিখবো, তারপর হচ্ছে আমরা এটাকে ভাঙবো আর কি। এখানে দেখো 40কে 4×10 করা হচ্ছে, আর 160কে ভাঙা হচ্ছে 16কে 10 দিয়ে গুণ করে। এবার এখানে কি হচ্ছে, লগ সি যেটা আছে এটাই। তারপর দেখো এখানে 2, এখানে দেখো এই 4কে যখন আমরা 4কে রুট করে ফেললে হয়ে যাবে 2, 10কে রুট করলে 10ই থাকবে, আর নিচে 16কে রুট করলে হয়ে যাবে 4, আর এখানে 10-এর উপর রুট দিলে 10 রুট থাকলো।
তো এইটা গেলে হচ্ছে এইভাবে। তারপরে হচ্ছে তোমাদের এখানে যেটা করতে হবে, লগ সি আছে, লগ সি তাহলে কী হলো, উপরে দেখো 2 দোকানে 4 হয়ে গেল, তাহলে 4 log 10 4 log 10, তাহলে এখানে 1 হয়ে গেল। তো আমরা জানি কোনো বৃত্তের উপর যদি আর্গুমেন্টটা 1 হয় তাহলে এটা ইকুয়াল 0 হয় এই সূত্র অনুযায়ী। তো উদাহরণ 2টা সহজ উদাহরণ ছিল। তারপরে যদি আমরা দেখি উদাহরণ 3, এখানে যেটা বলতেছে যে log 3, আমাদের log 3 এবং log 2, এটা হচ্ছে বৃত্তি হচ্ছে এগুলো 10, 5টার কাজটা করার জন্য। তাহলে এখানে দেখো log ভিত্তিক 10 ইকুয়াল 3 প্লাস হচ্ছে log 10 ভিত্তিক 5 স্কোয়ার কেন হবে, কারণ ওই যে এখানে 2 ছিল, এখানে তো 2টা সামনের দিকে আছে, 2টা যেহেতু সামনের দিকে আছে তাহলে 2টাকে আমরা কী করতে পারি, আবার স্কোয়ার করতে পারি ওই সূত্রের উল্টাটা করে। তার মানে এটা আবার 25 হয়ে যাবে, তার মানে এখানে 3 এটা 25। তার মানে এখানে কী হয়ে গেল যে এখন আমরা log 10 কমন নিলাম, log 10 কমন নেওয়ার পর 3 × 25 হয়ে গেল। তাহলে 3 5 কত, কারণ হচ্ছে যোগ আকার থাকলে গুণ আকারে হয়, যে এই সূত্রটা দিয়ে আমরা এখানে আমরা সূত্রগুলো আগে দেখে আসছি, ওই সূত্র অনুযায়ী এটা লেখা যাবে। তার মানে 3 25 75, মানে log 10 ভিত্তিক 75 এটা লেখা যায়। তারপর যদি আমরা দেখি যে log উদাহরণ 4টা যদি দেখি যে log ভিত্তি হচ্ছে x 1/49 ইকুয়াল -2, এর সম্পর্কটা x এর মান নির্ণয় করার জন্য। তাহলে এখানে যদি আমরা দেখো, তাহলে এটা যদি আমরা সূচকের মাধ্যমে প্রকাশ করি তাহলে কি হবে, ভিত্তি যে এটা সামনে চলে আসবে আর -2টা এদিকে চলে আসবে আর 1/49টা এদিকে চলে আসবে। তার মানে এখন আবার এটাকে একটা সূত্র অনুযায়ী লেখা যায় যে x ইকুয়াল -2 হলে এটাকে লেখা যায় হচ্ছে x²/1, এটা লেখা যায়। তার মানে এই জন্য এখানে এটা লেখা হলো। তারপর হচ্ছে তাহলে এটা দেখো, এটা হচ্ছে এইভাবে, এটা যদি 3 হইতো তাহলে কি হইতো, তাহলে হয়তো 1/x³ এটা লেখা যায়। তো এইভাবে এটা হচ্ছে। তারপরে এখানে আসলে গুণ করা হচ্ছে যে আর গুণ করা হচ্ছে x এর সাথে এইটা আর এটার সাথে এটা, তার মানে x² ইকুয়াল 49। তারপরে হচ্ছে এখানে দেখো, তাহলে x ইকুয়াল আমরা যেখানে রুট করে দিই তাহলে কি হবে, রুট করে দিলে 49 এর রুট হয়ে যাবে, আর x এর স্কোয়ারের রুটে চলে যাবে, থাকবে শুধু x, আর এখানে 49 করে দিলে শুধু থাকবে 7। ঠিক আছে, তো 7 রুট করলে তোমরা জানো যে প্লাস মাইনাসে দুইটাই আসে, তো এখানে শুধু ঋণাত্মক মানটা এখানে গ্রহণযোগ্য নয়, এই জন্য আমরা এখানে কিন্তু প্লাস মাইনাসের 7 দুইটাই আসতো, আমরা শুধু কি নিলাম, শুধু প্লাসের, কারণ এখানে ঋণাত্মক মানটা গ্রহণযোগ্য। তারপরে যদি আমরা দেখি তোমাদের একটা কাজ দেওয়া ছিল, এই কাজে বলা ছিল এই কাজটা করার জন্য, তোমাদের কাজে বলা ছিল যে এই কাজটা করার জন্য। তো এটা কিভাবে করব, তো দেখো এখানে কিভাবে করা আছে, যে আমরা প্রথমে একটু মুছে নিলাম, এখানে হচ্ছে 140কে ভাঙা হয়েছে, যে 140 রুটকে কীভাবে ভাঙা যায়, যে এখানে 2কে ভাঙা হচ্ছে, তারপরে 3কে ভাঙা হচ্ছে, যে 70কে হচ্ছে 7 দিয়ে ভাঙা যায়। তারপরে এখানে হচ্ছে এটা হচ্ছে আমরা যার সংখ্যাগুলোকে ভাঙলাম, ভাঙার পর হচ্ছে আমরা কী করব, এখানে দেখো কাটা যায়, যে 5 রুট কাটা যায়, এখানে 3 রুট কাটা যায়। তারপরে এখানে 3 দুগুণে 6, 3 দুগুণে 6 কাটা যায়। এখানেও দেখো বি কাটা যায়, এবং এর সাথে কিউব কাটা গেলে শুধু থাকবে s²। তারপর হচ্ছে তাই জন্য, আর এখানে 1 থাকতেছে, আর এখানে শুধু আমার থাকতেছে, আর এখানে দেখো 2 কাটা যাবে, এখানে 2 কাটা যাবে, তাহলে থাকছে শুধু √7 এবং √6। log a দিয়ে √7 √6, আর এখানে log a দিয়ে 1 থাকতেছে, কারণ এখানে সব কিছুই কাটা যায়, আর এখানে শুধু থাকতেছে s²। আচ্ছা, তারপরে আমাদের এখানেও কী হবে, এটা যদি দেখো এখানে আমি মুছে দিচ্ছি, এটা যদি ভাগ আকারে থাকে আমরা লিখতে পারি মাইনাস আকারে, আমরা সূত্রে দেখছিলাম, এজন্য log a দিয়ে 7 মাইনাস log a ভিত্তিক দিয়ে 6। আর এখানে কি হচ্ছে,
এখানে এটা ইকুয়াল আমরা 0 হয়ে যাচ্ছে, কারণ এটা সূত্র যে 0 লেখা যায়। আর এখানে কি হচ্ছে, 2টাকে সামনে আনা হচ্ছে, 2টা স্কোয়ার আকারে ছিল, এটা সামনে আনা যায়, এটাও একটা সূত্র অনুযায়ী আমরা দেখছিলাম। আর যেহেতু মিলে গেছে, আমরা জানি লগের উপর যদি কোনো পাওয়ার মিলে যায় তাহলে ইকুয়াল 1 হয়। তো 1 হয়ে গেলে এখানে 2 আর 1 থাকতেছে, তাহলে 2 একে 2, তার মানে এখানে দেখো তাহলে কি থাকতেছে log 7 মাইনাস log 6 প্লাস 2। তো এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। তারপর কাজের 2 নাম্বারটা দেখো, কাজের 2 বলতেছে যে 2 log 10 দিয়ে 3, তারপর 3 দিয়ে log 4, তারপর হচ্ছে 2 দিয়ে log 10 5, এটাকে প্রকাশ করার জন্য। তো আমরা জানি যে সামনে যে সংখ্যাটা আসে এটাকে ওই দিকে নিয়ে স্কোয়ার করে দেওয়া যায়। তাহলে যে এখানে এই 2টা এখানে চলে আসছে, এই 3টা তাহলে 4-এর উপরে চলে আসবে, এই 2টা 5-এর উপরে চলে আসছে, হয়ে গেছে 5 স্কোয়ার। তারপরে এখানে কত হলো, তাহলে 3 স্কোয়ারে 9 হয়, 4 স্কোয়ারে 64 এবং 5 স্কোয়ারে 25। এখন আমি log 10টা কমন নিব। log 10 কমন নিলে এখানে আমরা জানি যোগ আকারে থাকলে, এখানে যোগ আছে, তো যোগ আকারে থাকলে এগুলো গুণ হয়। তো গুণ হইলে এখানে কত, 9 64 এবং 25 গুণ করলে এখানে আসে 14,400। তো এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। তারপর আমরা দেখব তোমাদের আরেকটা অঙ্ক দেওয়া ছিল যে এটাকে আসলে সূচকের মাধ্যমে প্রকাশ করতে, লগকে, যে এটাকে যদি সূচকের মাধ্যমে প্রকাশ করে তাহলে মান আসে 1.5 এবং 2-এর উপর যদি 1 এই পাওয়ারটা দেওয়া হয় তাহলে 3 আসে। ঠিক আছে, এটাও মানে এক্স্যাক্টলি না, এই জন্য দেখো এখানে সর্বসম দেওয়া, মানে সমান হয় আর কি। তারপর হচ্ছে এইটা দেখো যে 4-এর উপর কত দিলে 2-এর উপর হচ্ছে কত, 4 দিলে এখানে 16 হবে, এটা তো বোঝাই যায়। তারপরে 3-এর উপর 5 দিলে এটার মান আসে এত, তার মানে 3-এর উপর পাওয়ার এত দিলে 1.4, 697 দিলে এটা 5-এর সর্বসম হবে। তো এটা তোমরা জাস্ট দেখে নিতে পারো। তারপর দেখো চক্রবৃদ্ধি মুনাফায় লগারিদম। চক্রবৃদ্ধি মুনাফায় লগারিদম কি, এটা আমরা এখন দেখবো, যেটা তোমাদের মেইন কাজ। চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে কি, যেটা সরল মুনাফার আবার মুনাফা হবে, মানে সরল মুনাফা তো হবে তোমাদের, মনে করো 100 টাকা 10%, মনে করো 100 টাকার 10% তোমাদের কত হবে, 100 টাকা 10% তো 10 টাকা হবে, 10 টাকা তোর মুনাফা। কিন্তু চক্রবৃদ্ধি হচ্ছে তারপর ওই তোমার 100 টাকার সাথে আরও 10 টাকা যোগ হয়ে তারপর পার্সেন্টেজ হবে, মানে হচ্ছে তোমাদের 110 টাকার উপর আবার 10% হবে, মানে 11 টাকা মুনাফা হবে। ওই যে 110 টাকা মানে মুনাফাকে নিয়ে যখন পরের বছর আবার শুধু, এটাকে আমরা চক্রবৃদ্ধি মুনাফা বলি। তো এখানে দেখো এটা সূত্র হচ্ছে এটা, যে A ইকুয়াল P ইন্টু 1 প্লাস R পাওয়ার N। এখানে এ দ্বারা কি বোঝাচ্ছে, চক্রবৃদ্ধি মূলধন, পি দ্বারা বোঝাচ্ছে প্রারম্ভিক মূলধন, 1 তো 1ই, আর আর দ্বারা বোঝাচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার হার যেটা এটা, আর এন দ্বারা হচ্ছে আমাদের সময়কাল। তো আমরা এই সূত্র ইউজ করে কিছু ম্যাথ দেখব আমরা। দেখো তোমাদের একটা সমস্যা দেওয়া আছে, এটা আমরা করব এখন, যে 8% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে দ্বিগুণ হবে। বলতেছে যে একটা মূলধন যদি তুমি মনে করো তুমি 100 টাকা 8% হারে যদি রাখো, তাহলে তোমাকে 8 টাকা তুমি মুনাফা হচ্ছে, তাহলে এইভাবে তোমাকে কত বছর লাগবে, এভাবে তোমাকে এটা 50 টাকা করতে, তোমার ওই চক্রবৃদ্ধি মূলধনটা কত বছরে দ্বিগুণ হবে। তাহলে আমরা এটা যদি দেখি, দেখো এখানে তাহলে প্রারম্ভিক মূলধনটা হচ্ছে পি, প্রারম্ভিক মূলধনটা এখানে দেওয়া নয়। চক্রবৃদ্ধি মূলধন হবে কি ইকুয়াল টু পি, কারণ ডাবল হইতে হবে, কারণ বলা আছে দ্বিগুণ হইতে হবে চক্রবৃদ্ধি মুনাফাটা। এবং মুনাফার হার হচ্ছে 8%, 8% কত হয় 1/8/100। তো এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। তাহলে সুতরাং সূত্র থেকে আমরা পাই যে, সূত্র থেকে আমরা কী পাই, যে 2p মানে হচ্ছে এখানে এটাকে আমরা 2p বলতেছি, এখানে আগে কিন্তু সূত্রে কী ছিল, ছিল, কিন্তু এখানে আমরা 2p বলতেছি। 2p বলার কারণ হচ্ছে এখানে ইকুয়াল 2p, কারণ চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে যেটা ডাবল হবে পির, আর সূত্রটা হচ্ছে p 1 প্লাস, তারপর হচ্ছে আর দ্বারা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফার হার,
এটা 0.08, আর n হচ্ছে বছর সংখ্যা। কত n এর মানটাই আমরা বের করব, কারণ আমাদের এখানে কত বছরে দ্বিগুণ হবে এটা বলছে। তো আমরা উভয় পাশ থেকে পি কেটে দিলাম, তাহলে আমাদের এখানে শুধু এই জিনিসটা থাকতেছে। তারপর আমরা এটা জিনিসটা যোগ করে দেব, যোগ করে দিলে 1.08 হয়। তারপর আমরা কী করব, 2 এর উপর কত পাওয়ার দিলে এটা আসলে ওই 1.8 হবে, এটা বের করতে হবে। তাহলে এটা হবে 9 হয়, 9-এর প্রায় সর্বসম হয়। তাইলে আমরা বলতে পারি প্রায় এটা কি হবে, 9 বছরের দ্বিগুণ হবে। ঠিক আছে, 9 এক্স্যাক্টলি যে 9 বছর হবে এটা প্রায় বলা আছে, প্রায় 9 বছরেই দ্বিগুণ হয়ে যাবে এরকম ধরা হয়, মানে এটা প্রায় সমান হয়ে যাবে। তারপর যদি আমরা দেখি আরেকটা অঙ্ক দেওয়া আছে, দেখো তোমাদের বলছে 12% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে 40% বৃদ্ধি পাবে। এখন বলতেছে 40% বৃদ্ধি পাবে। তাহলে এখন আমার এর মানটা কত হবে, এর মানটা হবে 40%। দেখো মূলধন হচ্ছে পি, সময় হচ্ছে এন, মুনাফা হার হচ্ছে 12%। এটা শতকরায় প্রকাশ করলে হবে 0. যদি আমরা সংখ্যায় প্রকাশ করি তাহলে 0.12। তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত হবে, পি প্লাস পির 40%। পি প্লাস কী হবে, পির 40%। তার মানে আমরা পির 40% এভাবে লিখতে পারি। তার মানে হলো পি এর 1 গুণ না, এটা হচ্ছে পি এর 1.4 গুণ। এই জন্য আমরা লিখতে পারি 1.4 পি, এটা এভাবে লেখা যায়। এত হচ্ছে আমার কী হবে, চক্রবৃদ্ধি মূলধন বা এর মানটা। তাহলে এটাকে আমরা ধরতে পারি, ইকুয়াল কী হবে, পি ইন্টু 1 প্লাস আর এন। তারপরে হচ্ছে তোমার হচ্ছে 1.4 হচ্ছে এটা হবে, আর এটা হচ্ছে এটা। তো এন ইকুয়াল আমাদের হচ্ছে এখানে জাস্ট মানে আমরা এখানে মানগুলো বসাইলাম, মানগুলো বসানোর পর আমরা এন এর মানটা বের করবো আর কি। তো মানগুলো বসানোর পর এখানে তারপর যোগ করা হলো 1.112। তারপর হচ্ছে এটা তোমরা ক্যালকুলেটর ইউজ করে বের করতে পারো যে প্রায় কত হবে, 3 বছরে এটা 3 বছরে এটা কী হবে, 40% বৃদ্ধি পাবে। নেক্সট যদি আমরা দেখি, এখন বস্তুর অপচয়ে পরিমাপের লগারিদম। বস্তুর অপচয় পরিমাপের লগারিদম হচ্ছে, আমরা বস্তুর অপচয় পরিমাপে কীভাবে লগারিদমটা বের করব। তাহলে একটা নির্দিষ্ট সময় পর কোনো বস্তুর কী হয়, একটা মূল্য হ্রাস পায়, এটাকে আমরা অপচয় বলতেছি। অপচয়টা কি, যেমন তুমি যদি এখন 1 লাখ টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনো, এটা দেখা যাবে 1 বছর পরে আর এটা বেশ বিক্রি করতে পারছে 60,000 টাকা। তাহলে এই যে 40,000 টাকার তোমার একটা 40,000 টাকা কী হলো, তোমার একটা ডেপ্রিসিয়েশন হয়ে গেল বা অপচয় হয়ে গেল। তো কোনো বস্তুর অপচয়ের সূত্র নির্ণয় সূত্রটা হচ্ছে এটা, যে পিটি দ্বারা বোঝাচ্ছে এখানে মানে টিটি মানে হ্রাস মূল্যটা, যে কতটুকু মূল্য হ্রাস পেল, আর পি দ্বারা হচ্ছে বোঝাচ্ছে এটার প্রারম্ভিক মূল্য, কত দিয়ে ক্রয় করা হয়েছিল এই সম্পদটা। তারপর হচ্ছে 1 to 1 আর মাইনাস হচ্ছে আর দ্বারা বোঝাচ্ছে হচ্ছে তার মূল্য হ্রাসের হার, মানে কত পার্সেন্ট করে এটা হ্রাস পাবে এটা। আর টি দিয়ে হচ্ছে তার সময়কাল বোঝাচ্ছে। তো আমরা এই সূত্রটা তোমরা মনে রাখবা যে পিটি সমান পি ইন্টু 1 মাইনাস আর পাওয়ার হচ্ছে টি। এখন যদি আমরা দেখি একটু গাড়ির একটা অবচয় মূল্য নির্ণয় করব, যে বার্ষিক 4% মূল্য হ্রাসে কত সময়ের মধ্যে গাড়ি তার অর্ধেক হ্রাস পেয়ে অর্ধেক হয়ে যাবে। 4% মূল্য হ্রাস মানে হচ্ছে তোমাদের মনে করো যে 100 টাকার 4% কত হয়, 4 টাকা। তার মানে বুঝতেছি যে তোমার বার্ষিক 4% বলছে, বার্ষিক 4% মানে হচ্ছে বার্ষিক 4% মানে হচ্ছে তুমি যদি 100 টাকা দিয়ে একটা গাড়ি ক্রয় করো, মনে করো গাড়িটা 100 টাকা দিয়ে ক্রয় করছো, তাহলে 1 বছর পর ওই গাড়িটার 4 টাকা মূল্য কমে যাবে, মানে 1 বছর পর ওই গাড়ির মূল্যটা থাকবে 96 টাকা। মানে হচ্ছে তোমার 100 টাকা আর 100 টাকা থাকবে না, 1 বছর পর এটা হয়ে যাবে 96। তার মানে হচ্ছে এভাবে 4 টাকা করে কমতে থাকবে মূল্যহ্রাস বার্ষিক। তাহলে এভাবে কমতে কমতে এটা কখন এই মূল্যহ্রাসের অর্ধেক হয়ে যাবে, মানে 50 টাকা হয়ে যাবে, 100 টাকা থেকে এটা 50 দাঁড়াবে। তাহলে আমরা এই সূত্রটা এখানে ব্যবহার করতে পারি, পিটি ইকুয়াল পি ইন্টু 1 মাইনাস আর পাওয়ার টি। তাহলে গাড়ির প্রারম্ভিক মূল্য কত হবে, এটা পি ধরলাম, টি হচ্ছে গাড়ির কত সময়ের মধ্যে এটা অর্ধেক হয়ে যাবে, টি সময় পরে গাড়ির মূল্য কত হবে
এটা হচ্ছে অর্ধেক হইতে হবে, এজন্য যেখানে বলা আছে অর্ধেক হয়ে যাবে, তার মানে p/2। তো মূল্য হ্রাসের হার এখানে বলা আছে কত, 4%, তার মানে এটা হচ্ছে আমাদের 4%। 4%কে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। তো সুতরাং আমরা লিখতে পারি যে অর্ধেক হয়ে যাবে, অর্ধেক হইতে হবে ইকুয়াল হচ্ছে p-1 ইন্টু, এটা হচ্ছে আমাদের মূল্য হ্রাসের হারটা, টিটা হচ্ছে সময়টা তো আমরা বের করব। তো এখানে জাস্ট পরে কাজ করলেই তোমাদের হয়ে যাবে। এখানে হচ্ছে হাফ কিভাবে হলো, হাফ হচ্ছে এখানে উভয় পাশ থেকে পিকে কেটে দেওয়া হলো, পিকে কেটে দেওয়া হলে এখানে এমনিতেই 2 এর উপর 1 আসবে, কারণ উপরে তো একটা সংখ্যা বসাতে হবে, মনে মনে আমরা জানি সব কিছুতেই 1 গুণ থাকে, এই অবস্থায় এখানে 1 হয়ে যাবে। তারপর তোমরা ক্যালকুলেটর ইউজ করে এটা বের করতে পারবো যে প্রায় কত হবে, প্রায় 17 বছর লাগবে এটার মূল্য অর্ধেক হইতে, এটা এখানে বলা আছে। তারপর আমরা দেখব যে কোন একটি কারখানায় যন্ত্রপাতির মূল্য 5 বছরে অর্ধেক হলে কত বছরে 60% মূল্য হ্রাস পাবে। এটা তোমাদের বইতে একটা কাজ দেওয়া ছিল যে কোনো যন্ত্রপাতি যদি 5 বছরে অর্ধেক হয় তাহলে কত বছরে 60% মূল্য হ্রাস পাবে। মানে একটা যন্ত্রপাতি মনে করো তুমি 100 টাকা দিয়ে ক্রয় করলা, এটা 5 বছর পরে 50 টাকা হয়ে যাবে, তাহলে এটা 60% হ্রাস পেতে 60% মানে হচ্ছে এটা 40 টাকা হইতে কত বছর লাগবে। 60% মূল্য হ্রাস মানে বোঝাচ্ছে যে 100 টাকার যদি 60% মূল্য হ্রাস পেতে তাহলে 60 টাকা হ্রাস পাবে, 60 টাকা হ্রাস পাইলে এখানে 40 টাকা তোমার থাকবে, এখানে এটাই বোঝানো হচ্ছে। তো আমরা যদি একটু মুছে দিয়ে লিখি যে 5 বছর পর যন্ত্রপাতির মূল্য কত হবে, প্রারম্ভিক মূল্যের চেয়ে অর্ধেক, এটা আমরা জানি। তারপর মনে করি মূল্য হ্রাসের হার হচ্ছে আর দিয়ে প্রকাশ করা হয়, আর বছর হচ্ছে এখানে দেওয়া আছে n, তাহলে সূত্রটা হবে এটা যে p/2 ইন্টু p ইন্টু 1 - r ডিভাইড বাই হচ্ছে n। তো আমরা যদি এখানে দেখি কাজটা কীভাবে করলাম, তাহলে আমরা এখানে এইভাবে লিখতে পারি, এখানে মানগুলো লিখবো। হাফ কোথা থেকে আসলো, ওই যে অর্ধেক হয়ে যাবে, পি মানে দুই পাশ থেকে পি কেটে গেল, তারপরে এখানে আমরা আর কিছুর মান দেওয়া আছে, এখানে কোনো কিছুর মান দেওয়া শুধু দেওয়া হচ্ছে এখানে বছরটা দেওয়া আছে 5, তাহলে এখানে আমরা উভয় পাশ থেকে কী করলাম, দেখো 5 পাওয়ার করে উভয় পাশ থেকে এটা বাদ দেওয়া হলো, তার মানে আর ইকুয়াল হচ্ছে 1 - এত, কারণ পাওয়ার এই 0.5-এর 1/5 করলে হচ্ছে এত আসে, আর এই পাশের ওয়ানটা কি ওই পাশে এটা ওই মানটা 1-এর থেকে মাইনাস হয়ে যাবে, তারপর আমরা পাবো হচ্ছে এটা। তো এটা পেলাম হচ্ছে আমরা কি যে মূল্য হ্রাসের হার। তো 60% মূল্য হ্রাসের পর তাহলে কি হবে, পির মানটা কত থাকবে, পি থেকে পি 60% চলে যাবে, তাহলে থাকবে হচ্ছে এখানে এইভাবে প্রকাশ করতেছে যে 5p - 3p ডিভাইড বাই 5। এটাকে এভাবে প্রকাশ না করে আমরা এভাবে করতে পারি যে p - 0.6p এভাবে প্রকাশ করতে পারি, তাহলে আমাদের থাকবে হচ্ছে, বা তোমরা এভাবেও প্রকাশ করতে পারো। তারপর আমরা হচ্ছে কি পাবো, এই জিনিসটা এখানে পাবো। তো এটা থেকে আবার এটার সাথে এটা কাটাকাটি করে আমাদের থাকবে 3/5। তো সুতরাং আমরা এখানে কি লিখতে পারি, এইটা ইকুয়াল এই জিনিসটা লিখতে পারি যে 2/2p = 5 হলে হচ্ছে p ইন্টু 1 - rn হবে, আর হচ্ছে তারপর এটা থেকে আমাদের এই কাজটা করা যায়, উভয় পাশ থেকে p কেটে দিব, তাহলে আমাদের থাকবে হচ্ছে 2/5। আমরা যদি p কেটে দিই তাহলে 2/5, আর হচ্ছে এই জিনিসটা থাকবে, আর r এর মানটা আমরা বসাই দেবো, কারণ r এর মানটা আমরা এখানে পেয়েছিলাম, এটা বসাই দিব। তারপর হচ্ছে আমরা এখানে কি করা হচ্ছে, এখানে জাস্ট 5কে 2 দিয়ে ভাগ করা হলো, এত হলো, আর হচ্ছে 1 থেকে এটা মাইনাস করে দিলে থাকে হচ্ছে এই 0.871। তারপর তোমরা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবে এন কত বছর লাগবে, 6.63, তার মানে প্রায় 6 বছরের উপরে, 6.5 বছরের উপরে লাগবে 60% মূল্য হ্রাস পেতে। তারপর যদি আমরা দেখি যে জমির উর্বরতা নির্ণয়ে লগারিদম কী ব্যবহার করা হয়,
এখানে দেওয়া হচ্ছে জমির উর্বরতা হচ্ছে বছরে 2% হারে কমতে থাকে। কত বছরে জমির উর্বরতা 30% কমে যাবে? বলছে 2% হারে যদি জমির উর্বরতা কমতে থাকে, যে তুমি একই জমিতে মনে করো একটা জমিতে চাষ করে তুমি 100 টাকার পণ্যের মূল্যের পণ্য বা সবজি পাও বা ফসল পাও, 1 বছর পরে এটা পাবা 98 টাকা মূল্যের ফসল। মানে এভাবে 2 টাকা করে কমতে থাকবে বা 2% করে কমতে থাকবে। এবং প্রতি কেজি সারে 1 কেজি কাঠা জমির উর্বরতা 5% বাড়ালে প্রতি বছর 1 বিঘা জমিতে কী পরিমাণ সার ব্যবহার করা লাগতে পারে? 2টা অঙ্কই তোমাদের এখানে দিয়ে দিছে। তো দেখো সমাধানটাকে, এটা তোমাদের বইয়ে আছে উদাহরণটা। তো অবচয় সূত্র থেকে আমরা জানি কি, এটা হচ্ছে অবচয়ের সূত্র। জমির উর্বরতা প্রাথমিক উর্বরতা হচ্ছে পি, জমি হ্রাসের হার হচ্ছে 2%, জমির উর্বরতার সময় হচ্ছে এটা, উর্বরতা মানে হচ্ছে টি সময়ের পরে জমির উর্বরতা কত হবে, মানে একটা নির্দিষ্ট সময়ের পরে জমির উর্বরতা হবে হচ্ছে এটা 0.7 পি। তো আমরা লিখতে পারি জমির উর্বরতা হবে এত, ইকুয়াল হচ্ছে ওই সূত্রটা, যে পি ইন্টু 1 মাইনাস 0.20 টি। তারপর হচ্ছে এখানে জাস্ট মানগুলো বসানো হলো, তারপর ক্যালকুলেটর দিয়ে মানটা বের হয়ে যাবে। তাহলে তোমাদের হচ্ছে প্রায় 17 বছর লাগবে জমির 30% উর্বরতা কমতে। তারপর হচ্ছে দেখো 1 কোটা জমিতে উর্বরতা বাড়ালে, মানে 1 কাঠা জমির উর্বরতা বাড়াতে আমার 5% বাড়াতে হবে সার। মানে 1 কাঠা জমির উর্বরতা বাড়াতে তোমার উর্বরতা যদি 5% বাড়াতে যাও, তাহলে তোমাকে 1 কেজি কী লাগবে, সার লাগবে। আর 1 কাঠা জমির উর্বরতা 2% বাড়াতে গেলে সার লাগবে তাহলে কত, 2/5। এটা হচ্ছে এখানে আমাদের ঐকিক নিয়মে করা হয়েছে। তারপর 1 বিঘা জমির উর্বরতা 2% বাড়ালে সার লাগবে হচ্ছে 2/5, 20। এখানে 20 কোথা থেকে আনলো, এটা হচ্ছে কাটা অনুযায়ী বিঘা, যেহেতু এখানে বলছে বিঘায় নিয়ে আসতে, তো আমরা জানি 1 বিঘা সমান হচ্ছে 20 কাটায়, যেখানে দেওয়া আছে। 20 দিয়ে গুণ করলে বিঘায় চলে আসবে কত, 8 কেজি। এটা ঐকিক নিয়মে এখানে করা হয়েছে, তোমরা আশা করি পারবা। তারপর হচ্ছে যে ভূমিকম্পে কিভাবে লগারিদম বের করতে হয়। ভূমিকম্পে আমরা জানি যে ভূমিকম্পে হচ্ছে ভূমিকম্পের মাত্রা নির্ণয় করার জন্য এই সূত্রটা ইউজ করা হয়, যে আর ইকুয়াল লগ আই বাই এস। তো এখানে আই বাই এস দ্বারা কী বোঝাচ্ছে, আই দ্বারা হচ্ছে ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে চতুর্দিকে 100 মিটার দূরত্ব এলাকা জুড়ে সর্বোচ্চ তীব্রতা, যেটা মানে ভূমিকম্প যেখানে হয়েছে এর চতুর্দিকে 100 কিলোমিটার দূরত্ব এলাকা জুড়ে সর্বোচ্চ তীব্রতা হচ্ছে আই বোঝায়। আর এস দ্বারা হচ্ছে কি, একটা আদর্শ ভূমিকম্পের তীব্রতা, যার মানটা হচ্ছে, এটা তোমরা জানিয়ে রাখতে পারো যে 1 মাইক্রন সমান হচ্ছে 1/1কে যদি আমরা কী করি, 1 সেন্টিমিটারকে 1 সেন্টিমিটারকে যদি 10,000 দিয়ে ভাগ করি, তখন যেটা হয় এটাকে আমরা বলতেছি 1 মাইক্রন। 1 মাইক্রন সমান কত, 1 সেন্টিমিটারকে যখন 10,000 দিয়ে ভাগ করা হবে, মানে মাইক্রন হচ্ছে 1 সেন্টিমিটারে 10,000 ভাগের 1 ভাগ। এটা হচ্ছে একটা আদর্শ ভূমিকম্পের তীব্রতা। তারপর তোমাদের এখানে একটা ইম্পর্টেন্ট তথ্য আছে, যে ভূমিকম্প পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ। ভূমিকম্প পরিমাপ করার জন্য যে যন্ত্রটা আছে ওইটার নাম কি, সিসমোগ্রাফ। এটি উদ্বোধন করা হচ্ছে চার্লস ফ্রান্সিস রিক্টার। তার নাম অনুসারে এটা স্কেলটির নাম করা হয় কি, রিক্টার স্কেল। রিক্টার স্কেল নাম করা হয়, কারণ তার নাম ছিল ফ্রান্সিস রিক্টার, এই জন্য এটাকে রিক্টার স্কেল বলা হয়। আর যন্ত্র যেটা দিয়ে মাপা হয় এটা হচ্ছে সিসমোগ্রাফ। তো রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা হচ্ছে 8 দ্বারা সূচিত হয় বা প্রকাশ করা হয়। তো ভূমিকম্পের ক্ষেত্রে আই ইকুয়াল আই, এটা যদি হয়, আদর্শ ভূমিকম্পের ক্ষেত্রে হচ্ছে আই আর এসটা সমান হবে, তাহলে এটা আদর্শ ভূমিকম্প হবে। আর যদি ভূমিকম্পের মানটা S/S হয়, তাহলে 0 হইলে মনে করবো এখানে কোনো ভূমিকম্প সংঘটিত হয়নি, যদি মানটা 0 আসে। তারপর আমরা দেখব একটা পর্যবেক্ষণ আছে, দেখো যে রিক্টার স্কেলে 5 মাত্রা ভূমিকম্পের চেয়ে 6 মাত্রা ভূমিকম্প 10 গুণ বেশি শক্তিশালী। মানে ভূমিকম্প যদি মনে করো 6 মাত্রার ভূমিকম্প হয়, তাহলে 7 মাত্রাটা হবে 6 মাত্রা থেকে আরও 10 গুণ বেশি। তারপরে 7 মাত্রা থেকে 8 মাত্রা হচ্ছে আরও 10 গুণ বেশি। এভাবে আসলে 10 গুণ করে বাড়তে থাকে এক একটা। তার মানে এক মাত্রা ভূমিকম্প যদি 10টা বিল্ডিং ভাঙতে পারে, তার মানে
মানে একমাত্রা ভূমিকম্প যদি একটা বিল্ডিং ভাঙতে পারে, তাহলে 2 মাত্রা ভূমিকম্পটা 10টা বিল্ডিং ভাঙতে পারবে। তারপরে 3 মাত্রা ভূমিকম্পটা 100টা বিল্ডিং ভাঙতে পারবে। এভাবে আসলে 10 করে মানে পাওয়ারটা 10 গুণ হয়ে বাড়তে থাকবে। তার মানে বোঝো ভূমিকম্পের তীব্রতাটা। তার মানে হচ্ছে এখানে বিষয়টি বোঝার জন্য হচ্ছে যে 5 মাত্রা ভূমিকম্পের তীব্রতা হচ্ছে কি 6 মাত্রা ভূমিকম্পের তীব্রতা এটা আসলে কীভাবে বুঝবো? এখানে দেখো 5কে ওই সূত্রটা দিয়ে এখানে প্রকাশ করা হলো যে I/S, আর 6 মাত্রা ভূমিকম্পকে হচ্ছে এইভাবে দিয়ে প্রকাশ করা হলো। তো আমরা বলতেছি এটা এখানে সমান করে দেওয়া হচ্ছে। সমান করে দিলে এখানে হচ্ছে দুইটাকে ভাগ করে আমরা কি পাচ্ছি, দুইটা সমীকরণকে ভাগ করে আমরা পাচ্ছি, ভাগ করলে কি হবে, এখানে SS কাটা যাবে আর এখানে 10 থাকবে। তার মানে আমরা এই জিনিসটা পাচ্ছি। তাহলে এখানে দেখা যায় কি যে 5 মাত্রা ভূমিকম্প পড়ছে, 6 মাত্রা ভূমিকম্প তো 10 গুণ শক্তিশালী, কারণ এখানে 10 থাকতেছে আমাদের এই ম্যাথটা করে। তো এটা হচ্ছে আমাদের ভূমিকম্পর তীব্রতা মাপার যে এটা। তারপরে এখানে একটা ম্যাথ আছে দেখো, যে 5 মাত্রা ভূমিকম্প হচ্ছে 7 মাত্রা ভূমিকম্পটা 100 গুণ শক্তিশালী। একটু আগে যেটা বললাম, যেহেতু 5 মাত্রা হচ্ছে 6 মাত্রা ভূমিকম্পটা ছিল হচ্ছে কি 10 গুণ বেশি, তাহলে 7 মাত্রা ভূমিকম্প হবে 100 গুণ বেশি। এবং 8 মাত্রা ভূমিকম্প হচ্ছে 5 মাত্রা ভূমিকম্প কী হবে 1000 গুণ বেশি। মানে 5 মাত্রা যে ভূমিকম্পটা এটা হচ্ছে 8 মাত্রা চেয়ে 1000 গুণ, মানে এইভাবে আসলে 10 গুণ বাড়তে থাকবে। পরটা হবে 10,000 গুণ বেশি, 9 যেটা, যে 5 মাত্রার থেকে হচ্ছে 9 মাত্রাটা হবে 10,000 গুণ বেশি। তো আমরা হচ্ছে এখন দেখি এটা প্রমাণ করি। আমরা মনে করি 5 মাত্রাটা হচ্ছে I5 আর 7 মাত্রাটা হচ্ছে I7। এটা দুইটা সমীকরণ এভাবে আমরা প্রকাশ করতে পারি, এইটার সমীকরণ এটা আর এইটা। দুইটা সমীকরণকে আমরা ভাগ করব। ভাগ করলে আমরা এখানে কি পাই, ভাগ করলে আমরা এই যে এখানে দুইটা ভাগ আছে, আমরা গুণ আকারে করে দিব। গুণ আকারে করলে SS কাটা যাবে, এখানে আমরা SS কেটে দিব। আর ওইখানে 10 পাওয়ার 2 থাকবে, কারণ 7টা থেকে 5টা চলে যাবে, কারণ পাওয়ার আমরা জানি এখানে মাইনাস হবে, যে 10 পাওয়ার 7 মাইনাস 5, তাহলে থাকবে 10 পাওয়ার স্কোয়ার। তাহলে এখানে 10 পাওয়ার স্কোয়ার থাকতেছে। আর হচ্ছে এখানে আমরা এখানে তো, আর এখানে হচ্ছে I দিয়ে 7 থাকবে, আর এখানে I দিয়ে 5 থাকবে। I5টা যেহেতু নিচে আছে, তাহলে এটা এখানে গিয়ে গুণ হয়ে যাবে। তার মানে হচ্ছে গুণ হয়ে গেলে এখানে কি হবে, এই জিনিসটা আমরা পাবো। আমি যদি একটু মুছে দিই, তাহলে এখানে দেখতেছি 100 আসতেছে। তাহলে এই 100টাই হচ্ছে আমাদের 5 মাত্রার ভূমিকম্পটা হচ্ছে, তাহলে কি 7 মাত্রার ভূমিকম্পটা 100 গুণ বেশি শক্তিশালী। এটা আসলে এখানে প্রকাশ পায়। তারপরে দ্বিতীয় অংশে দেখো, যদি 7 মাত্রা হচ্ছে 8 মাত্রার যে ভূমিকম্পটা, এটা কি, যে 5 মাত্রাটা হচ্ছে আমরা I5 এবং 8 মাত্রাটা হচ্ছে I8 দিয়ে প্রকাশ করলাম। তারপর এরকম দুইটা সমীকরণ আমাদের বের করতে হবে। তাহলে এক সমীকরণকে 2 সমীকরণ দিয়ে ভাগ করলাম, এই সমীকরণ দুটাকে ভাগ করলে আমরা কি পাবো, এইটা পাবো। তারপরে আমরা এইভাবে লিখতে, তারপরে এখানে SRS কাটা যাবে আগেরটার মতোই। SRS কেটে গেলে এখানে আমাদের কি থাকতেছে, পাওয়ার 3। পাওয়ার 3 কীভাবে, এখানে হচ্ছে আমি কি বললাম যে 10 থেকে হচ্ছে আমার 8 মাইনাস 5টা বিয়োগ হবে, কারণ তারা ভাগ আকারে আছে। আমরা লগের একটা সূত্রে দেখেছিলাম যে কি হয়, যে 8 মাইনাস 5, তাহলে থাকবে আমার 10 পাওয়ার 3। কারণ লগের একটা সূত্রতে ছিল যে পাওয়ার যদি কোনো সংখ্যা ভাগ আকারে থাকে এবং তাদের পাওয়ার থাকে, তাহলে তাদের পাওয়ারগুলো কী হবে, মাইনাস হবে, আর গুণ থাকলে যোগ হবে। তাহলে এখানে কত হলো, 10 পাওয়ার 3। তারপর আমরা I5টা যেহেতু নিচে ছিল, এটাকে এদিকে নিয়ে এসে গুণ করে দিব, তাহলে আমরা পাবো হচ্ছে 1000 আমরা পাচ্ছি। কারণ 10 পাওয়ার 3 করলে আমরা ইকুয়াল পাই কত, 1000। তো এই জন্য বলতে পারি 5 মাত্রা ভূমিকম্পটা হচ্ছে কত, 9 মাত্রার চেয়ে 1000 গুণ বেশি। আর আমরা এখন যদি 5 মাত্রার সাথে 9 মাত্রার কম্পেয়ার করি, এটা দেখা যাবে 10,000 হবে, কারণ 1000 থেকে আবার এটা গুণ হবে। তাহলে এভাবে আসলে এটা 10,000 গুণ বড় হয়ে যাবে। তারপর যদি আমরা দেখি যে, তাহলে আমরা এখানে যে দুটো জিনিস দেখলাম, যে
এটা তো হচ্ছে কি 5 মাত্রা বইগুলো হচ্ছে কত 100 গুণ বেশি শক্তিশালী, এবং 8 মাত্রাটা হচ্ছে কত 8 মাত্রাটা দেখো 8 মাত্রাটা প্রায় 1000 গুণ বেশি। তো আমরা হচ্ছে এভাবে এই জিনিসগুলোকে দেখতে পারি। আমরা বাকি যে অঙ্কগুলো এটা আমরা পরবর্তী পর্বে দেখব। আমরা এখান থেকে শুরু করব। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আপনারা আমাদের সাথেই থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ইজিগো এডুকেশনের ভিডিওগুলোতে আপনারা কমেন্ট করবেন। কমেন্ট করে আমাদের জানাবেন যে আপনাদের কী ধরনের ভিডিও লাগবে, এবং আরও কীভাবে করলে আপনাদের যাতে আপনাদের চাহিদা মতো আমরা ভিডিও দিতে পারি। ধন্যবাদ।